আসসালামু আলাইকুম। ভাই হচ্ছে না, দেখা যাচ্ছে না তো। হচ্ছে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় সমাজকর্মীরা, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। আয়শা সিদ্দিকা, বাঁধন, সানজিদা ইসলাম, আফরিন নূর, রমণী, এটা কি জান্নাত রমণী, ফাতেমাতুজ জোহরা। আচ্ছা, অনেকেই তোমরা আমাকে সালাম দিয়েছো, আদাব দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আদাব। তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে আলোচনা করব। অর্ধেকটা আলোচনা করেছিলাম, বাকি অর্ধেক নিয়ে আলোচনা করব আজকে। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? কয় ঘন্টা করে পড়াশোনা করো? কমেন্ট করে জানাও তো। আমি গত ক্লাসে বলেছি 8 ঘন্টা করে পড়াশোনা করবে। কয় ঘন্টা করে পড়াশোনা করছো তোমরা? আমার সমাজকর্মীরা বলো তাড়াতাড়ি। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যাদের সাথে অ্যাড আছো। আবার আউট হয়ে গেছি, আমি দেখতে পাচ্ছি না। আমাকে অন্য একটা ফোন দিয়ে যান। আচ্ছা, তোমরা রেগুলার কত ঘন্টা করে পড়াশোনা করো আমাকে জানাও তাড়াতাড়ি কমেন্ট করে। আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব।
তখন তো হলো ঠিকই। থ্যাংক ইউ। আচ্ছা, পড়ার অবস্থা খুব খারাপ। পড়ার অবস্থা খারাপ হলে চলবে না। এদিকে আমি পড়াচ্ছি, তুমি যদি না পড়ো তাহলে কিভাবে টার্গেট A+? নিপা আক্তার 6 থেকে 7 ঘন্টা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এভাবেই পড়তে হবে, 6 থেকে 7 ঘন্টা। হ্যাঁ, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পড়তেই হবে তোমাকে, টার্গেট যদি A+ থাকে। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলেছো, আমি ক্লাসটি তাড়াতাড়ি শুরু করে দিই। আচ্ছা, একজনে বলেছ ইমা ইসলাম আপু আন্দাজে পড়ি, কোনো সময় হিসাব করে না। আচ্ছা, ওটাও ঠিক আছে, বাট তুমি টার্গেট নিয়ে বসবা যে আমি এই চ্যাপ্টার শেষ করে উঠবো, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিই, তোমরা অনেকে জয়েন করে ফেলেছ। আমরা গত ক্লাসে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ পড়েছিলাম, অর্থাৎ সমাজকর্মের শাখা। সেখানে আমি 3টি শাখার কথা, বিশেষ যে 3টি শাখা ছিল, যে চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, 3টা সম্পর্কে একদম বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ওখান থেকে সিকিউ কিভাবে আসবে, কিভাবে তুমি আনসার করবা, সব কিছু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, আশা করি কারো সমস্যা নেই। আর আজকে আমি বাকিটুকু আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের বিদ্যালয় সমাজকর্ম, শিল্প সমাজকর্ম আর প্রবীণ সমাজকর্ম, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ আর কোথায় থেকে MCQ আসবে আমি সেগুলোর সাথে সাথে বলে দিব। তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে করবে, আর উল্টাপাল্টা কমেন্ট, একজন আরেকজনের কমেন্টের রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। ফোকাস থাকবে শুধু ক্লাসের দিকে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি আলোচনা করব? বিদ্যালয় সমাজকর্ম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা একটু ক্লাসের দিকে ফোকাস করো, আমি কি পড়াবো সেটা দেখো। তাহলে আমরা আমাদের আলোচনার বিষয় আজকে বিদ্যালয় সমাজকর্ম, অর্থাৎ বিদ্যালয় সমাজকর্মটা কি, আর এটা কিভাবে হলো, এর হিস্ট্রি, মানে সব কিছুই আমরা জানবো আজকে। আচ্ছা, বিদ্যালয় সমাজকর্ম যখন শব্দটা আমরা মানে দেখি, যখন শুনি, তখন কি মনে হয়? অর্থাৎ এখানে বিদ্যালয়ের সাথে আমাদের সমাজকর্মের যে সম্পর্কটা, বা বিদ্যালয়ের সেক্টরের সাথে সমাজকর্মের কী সম্পর্ক, এই শব্দগুলো বা এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে, তাই না? আমরা বুঝতে পারি যে বিদ্যালয়ের ভালোর জন্য সমাজকর্মীরা হয়তো বা এমনভাবে সাহায্য করে, যার দ্বারা বিদ্যালয়ে পড়ালেখা করে যা শিক্ষার্থী আছে তাদের কি হয়, অনেক উপকার হয় অবশ্যই। তাহলে আমরা বিদ্যালয় সমাজকর্ম যদি একটা সংজ্ঞা বলি, যে বিদ্যালয় সমাজকর্ম কি, তাহলে আমরা এরকম বলবো যে বিদ্যালয় সমাজকর্ম হলো এমন একটি শাখা যেখানে শিক্ষার্থীদের এমনভাবে কি করা হয়, দিক নির্দেশনা দেওয়া হয়, বা এমনভাবে তাদেরকে উন্নয়ন করা হয় যাতে তাদের পড়ালেখায় কোনো বাধা না থাকতে পারে, তাই না? তাহলে এখানে বইয়ের ভাষায় যদি আমরা বলি যে বিদ্যালয় সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি প্রক্রিয়া, এমন একটি কি প্রক্রিয়া যার মাধ্যমে শিশুর বিদ্যালয় গমন, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়া এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, অর্থাৎ যেসব বাধা সৃষ্টিকারী উপাদান রয়েছে সেগুলো নিরূপণের লক্ষ্যে কাজ করে, সেগুলো সমাধানের জন্য কি করে থাকে, বিদ্যালয় সমাজকর্ম কাজ করে থাকে। তাহলে বিদ্যালয় সমাজকর্ম হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশুর বিদ্যালয়ে গমন এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে উপাদানগুলো রয়েছে সেগুলো সংশোধনের জন্য কাজ করে থাকে। এখন আমরা যদি একজন স্কলারের ভাষায় বলি, আর এই স্কিডমোর এবং NG থ্যাকারি বলেছেন যেসব সামাজিক এবং আবেগীয় সমস্যা স্কুল পরিবেশের সঙ্গে শিশুর সামঞ্জস্য মিল বিধানে বাধার সৃষ্টি করে, সেগুলোকে কি করে মোকাবেলায় সেবা প্রদান করে বিদ্যালয় সমাজকর্ম। তাহলে আমরা এই ডেফিনেশন, স্কলারের এই ডেফিনেশনটা একটু মুখস্থ করে ফেলবো, আর নিজের ভাষায় বিদ্যালয় সমাজকর্মটা কি সেটা আমরা আগে বুঝবো। প্রত্যেকটা টপিক আমরা নিজের ভাষায় আগে বুঝবো যে জিনিসটা কি বুঝিয়েছে, তারপর আমরা বইয়ের ভাষায় সংজ্ঞা দেখবো, একজন স্কলারের সংজ্ঞা দেখবো, আমাদের হয়ে যাবে। তো বিদ্যালয় সমাজকর্ম নিয়ে আমার মনে হয় না আর কোনো তোমাদের সমস্যা আছে। বিদ্যালয় সমাজকর্মের ধারণা আশা করি ক্লিয়ার। এখন দেখো বিদ্যালয় সমাজকর্মের ইতিহাস। বিদ্যালয় সমাজকর্মের ধারণা থেকে সৃজনশীল অনুধাবন আর খ নাম্বার প্রশ্নের জন্য কমন, যে বিদ্যালয় সমাজকর্ম বলতে কি বোঝায়, বিদ্যালয় সমাজকর্ম কি, ওই ক্ষেত্রে আমরা ওইটা দেব। আর যখন আমরা বিদ্যালয় সমাজকর্মের ইতিহাসটা পড়বো বইয়ে, বা এখানে আমি স্লাইডে যা দিয়েছি, এই ক্ষেত্রে আমরা মূল ফোকাস থাকবে এখান থেকে MCQ।
আমরা ইতিহাস বলতেই তো গল্পে আকারে অনেক কিছুই জানি, যে ইতিহাসটা কি আমরা ছোটোবেলায় যেরকমটা গল্প পড়েছি, যে আমরা যে নানু দাদুরা আমাদের যেরকম গল্প শোনাইতো যে অমুক দেশে এরকম ছিল, এরকম হয়েছে, ইতিহাসের মতো করে। তাহলে আমরা সেই বিদ্যালয় সমাজকর্মটা কিভাবে হলো, আজকের এই বিদ্যালয় সমাজকর্মটা কিভাবে হলো সেটার ইতিহাস সম্পর্কে জানবো। তাহলে দেখো, বিংশ শতাব্দীর শুরুর দিকে, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর দিকে, তার মানে মানে এই দিকে 1901 পরে বিংশ শতাব্দীর শুরুর দিকে সর্বপ্রথম আমেরিকার বিদ্যালয় সমাজকর্মের যাত্রা শুরু হয়। তাহলে বিদ্যালয় সমাজকর্মের যাত্রা কোথায় শুরু হয়, কত সালে শুরু হয়? বিংশ শতাব্দী বলে দিবা। এখানে যেহেতু বইয়ে বিংশ শতাব্দী আছে, বিংশ শতাব্দী দিয়েছে, যখন এটাকে তুমি আবার অঙ্কে লিখবা তখন এটা এইভাবে হবে যে 1901 পর। ঠিক আছে, তাহলে বিংশ শতাব্দীর শুরুর দিকে সর্বপ্রথম আমেরিকায় বিদ্যালয় সমাজকর্ম যাত্রা শুরু হয়। তারপর দেখো 1906, ইম্পর্টেন্ট, এগুলো সব এমসিকিউ এর জন্য, গল্পে আকারেই পড়ি আর যেটাই পড়ি না কেন আমাদের এমসিকিউ এ ফোকাস করতে হবে এখানে। 1906 থেকে 1907 সালে আমেরিকার দেখো বোস্টন, হার্টফোর্ড এবং নিউ ইয়র্ক শহরের কমিউনিটি এজেন্সিগুলোর সহায়তায় প্রথম বিদ্যালয় সমাজকর্মের প্রয়োগ শুরু হয়। তাহলে কত সালে, কিভাবে, কোথায় বিদ্যালয় সমাজকর্মের প্রয়োগটা শুরু হয় এটা আমরা একটু মনে রাখবো। তারপর দেখো, শিক্ষার্থী, তার পরিবার এবং বিদ্যালয়ের মাঝে কার্যকর যোগসূত্র স্থাপনের লক্ষ্যে হবে, ওটা ভুল হয়েছে। বোস্টনে দেখো 1906 সালে ওয়েস্ট এন্ড নেইবারহুড অ্যাসোসিয়েশন, এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, এগুলো এমসিকিউ এর জন্য আর জ্ঞানমূলকের জন্য ক নম্বরের জন্য একটু ইম্পর্টেন্ট। ওয়েস্ট এন্ড নেইবারহুড অ্যাসোসিয়েশন অ্যান্ড উমেন্স এডুকেশন অ্যাসোসিয়েশন নামে এই দুইটার নামে কি দুইটা সংস্থার উদ্যোগে হোম এবং স্কুল ভিজিটর নিয়োগ দেওয়া হয়। তাহলে কত সালে হোম এবং স্কুল ভিজিটর নিয়োগ দেওয়া হয়? 1906 সালে। ওয়েস্ট এন্ড নেইবারহুড অ্যাসোসিয়েশন অ্যান্ড উমেন্স এডুকেশন অ্যাসোসিয়েশন, এই দুইটা সংস্থার উদ্যোগে হোম এবং স্কুল ভিজিটর নিয়োগ দেওয়া হয় কত সালে? 1906 সালে। ঠিক আছে, এগুলো আমরা এমসিকিউর জন্য ভালো করে পড়ে রাখবো। তারপর দেখো, আমেরিকায় বিদ্যালয় সমাজকর্ম বিকাশে প্রথম উৎস হিসেবে সেটেলমেন্ট হাউস এবং হেনরি বার্নার্ড স্কুলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সমাজকর্ম বিকাশে প্রথম উৎস হিসেবে সেটেলমেন্ট অ্যান্ড হেনরি বার্নার্ড স্কুলগুলো কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি বলি আমেরিকা বিদ্যালয় সমাজকর্মের পিছনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো সেটেলমেন্ট হাউস এবং হেনরি বার্নার্ড স্কুলগুলো কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো 1906 থেকে 1907 শিক্ষাবর্ষে বোস্টন, নিউ ইয়র্ক সিটি, শিকাগো আর হার্টফোর্ড এর বিদ্যালয়গুলোতে এর কার্যক্রম কি করা হয়? শুরু করা হয়। সমাজকর্মের বিকাশের কার্যক্রমগুলো শুরু করা হয়। তারপর 1913 সালে, এই সালগুলা, এই নামগুলো একটু মনে রাখা একটু কঠিন হবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। 1913 সালে দেখো নিউ ইয়র্কে রচেস্টার শহরে সর্বপ্রথম পরিদর্শনকারী শিক্ষক হিসেবে, মানে ভিজিটিং যে টিচার হিসেবে কি করা হয়? পদ সৃষ্টি করা হয়। কত সালে? 1913 সালে রচেস্টার শহরে। ঠিক আছে, আচ্ছা, সানজিদা ইসলাম বলেছো আপু বইগুলা পাই না। ঠিক আছে, না পেলে সমস্যা নেই, এই তুমি স্লাইড দেখে পড়ে নিবা, তাই হবে। আপু আজানের বিরতি দেন, আমার এখানে আজান দিচ্ছে না রে আপু, যখন এখানে আজান দিব আমি বিরতি দেবো, সমস্যা নেই, নামাজেরও বিরতি দেব। তাহলে আমরা কি পেলাম? যে ভিজিটিং টিচার হিসেবে, মানে সর্বপ্রথম যে পরিদর্শনকারী শিক্ষক হিসেবে যে পদটা, সেটাকে সৃষ্টি করা হয় কত সালে? 1913 সালে নিউ ইয়র্কের রচেস্টার শহরে। তারপর দেখো নিউ ইয়র্ক শিক্ষা বোর্ড 1914 সালে প্রথমবারের মতো সরকারি স্কুল ব্যবস্থাপনায় নিয়মিত বাজেট
এক হাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা শুরু করে, অর্থাৎ বিদ্যালয় সমাজকর্মের যে একটা পদ সৃষ্টি হয়, সেই পদের জন্য যে একটা বাজেট থাকে, সরকার তো বাজেট করে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা খাতে। তো সেই সর্বপ্রথম যে সরকারি দেখো স্কুল ব্যবস্থাপনায় কি করে, নিয়মিত বাজেট হতে এই যে বিদ্যালয় সমাজকর্ম সেই খাতে কি করে অর্থ প্রয়োগ করা, বাজেট করা শুরু করে। কত সালে? 1914 সালে। নিউ ইয়র্ক শিক্ষা বোর্ড। এই নামগুলো আমরা একটু মনে রাখবো, কষ্ট হলেও আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো বিদ্যালয় শিক্ষার্থীদের উন্নয়ন ও বিকাশে, বিদ্যালয় শিক্ষার্থীদের উন্নয়ন ও বিকাশের জন্য বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করতে সক্ষম হয় প্রশাসন। কারণ আমরা জানি যে একটা স্টুডেন্ট যখন, একটা শিক্ষার্থী যখন বিদ্যালয়ে গমন করে, তখন শুরু থেকে তার শেষ অবধি, প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু থেকে শেষ অবধি তার মানে জার্নিটা একরকম থাকে না। অনেকে এরকম হয় যে শুরুতেই ঝরে পড়ে, আবার মাঝপথে গিয়ে মানে হুঁচট খায়, তারপর আবার সে শুরু করে, এরকমটা। তাহলে এই যে সমস্যাগুলো, সেই উন্নয়ন, তাদের বিকাশের জন্য সমাজকর্মের মানে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্বটা কি অপরিসীম। কারণ একজন সমাজকর্মী তাদেরকে এমনভাবে সাহায্য করে যাতে তাদের পড়ালেখাটা কন্টিনিউ করা যায়। দেখো এই ধারাবাহিকতায় 1945 সালে আমেরিকায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুল ওয়ার্ক গঠিত হয়। তাহলে কোন ধারাবাহিকতায়? বিদ্যালয় সমাজকর্মের ধারাবাহিকতায় 1945 সালে আমেরিকায় ন্যাশনাল যে অ্যাসোসিয়েশন অফ স্কুল ওয়ার্ক আছে সেটা গঠিত হয়। কত সালে? 1945 সালে। কোথায়? আমেরিকায়। কি গঠিত হয়? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক। কেন গঠন করা হয়? বিদ্যালয় সমাজকর্মের ধারাবাহিকতায়। ঠিক আছে। তারপর দেখো যা পরবর্তীতে কি হয়, ইম্পর্টেন্ট দেখো, এগুলো সবই ইম্পর্টেন্ট। 1955 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, যেটা আমরা পড়ি যে NASW, সেটা কত সালে? 1955 সালে। এটা সম্পর্কে আমরা প্রথম পত্রের 2য় অধ্যায়ে জেনেছি যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার এর সঙ্গে অঙ্গীভূত করা হয়, সংযুক্ত বা যুক্ত করা হয়। প্রথমে এটাকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক গঠিত হয়, সেটাকে কি করা হয়? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কসে অন্তর্ভুক্ত বা অঙ্গীভূত করা হয়। সিনথিয়া আক্তার, হাই আপি, জি আপি, জান্নাতুল ফিরদাউস, আসসালামু আলাইকুম আপি। আচ্ছা আপি, তুমি ক্লাসটা করো, অলরেডি তুমি লেট করে ফেলেছ। আচ্ছা আজান হচ্ছে, আমি 2 মিনিট একটু অফ যাই, আজানটা শেষ হোক, তারপর আবার কন্টিনিউ করি। আচ্ছা আমি 10 মিনিট নামাজের বিরতি দিলাম। তোমরা যারা নামাজ পড়বে দ্রুত নামাজ পড়ে আমাকে কমেন্ট করে জানাবা নামাজ শেষ। ঠিক আছে? আমার স্লাইড উধাও হয়ে গেছে। আমি 2য় পত্রের 2য় অধ্যায়।
মিশন টেস্ট ক্লাস। মাইন ভাই, আপনার ল্যাপটপে কি সমস্যা হয়েছে কম্পিউটারে? পেন ড্রাইভে চলতেছে নাকি? দুর্বল হয়ে গেছে সবকিছু। লাইভ চলছে। এই সোফা। এই জামাই। গেছে। এই সোফা কম্পিউটারে সেভ চার্জ। জীবন শেষ আমার। আস্তে আস্তে চলো।
আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসটি শুরু করে দেই। আমাদের বিরতির টাইম ওভার হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু মনোযোগী হও। আর যারা লেট করে আসছো তারা তো আরও বেশি সিরিয়াস থাকবে, আরও বেশি মনোযোগী হবে। আমি কোথায় থেকে পড়াচ্ছি, কি পড়াচ্ছি, এগুলো একটু ফোকাস করবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমরা কি করব, 1945 সালে আমেরিকায় যে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক গঠিত হয়, সেটাকে আবার পরবর্তীতে 1955 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্সে কি করা হয়, এর সঙ্গে অঙ্গীভূত করা হয়। এই সাল প্লাস এই নামগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সিকিউ এর ক নাম্বার আর হচ্ছে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, তারপর দেখো আমেরিকান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার, যে সোশ্যাল ওয়ার্ক বিদ্যালয় সমাজকর্ম কার্যক্রমে বিশেষ সেবা সহায়তার অংশ হিসেবে প্রতিবন্ধী, অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু রয়েছে এগুলোকে বিশেষ কার্যক্রম গ্রহণ করে, মানে এদের নিয়ে যে বিশেষ একটা কার্যক্রম সেটা কি গ্রহণ করা হয় আমেরিকান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক বিদ্যালয় সমাজকর্মটা মাধ্যমে এগুলা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। তারপর দেখো আমেরিকায় যে প্রণীত এডুকেশন অফ অল হ্যান্ডিক্যাপ, এই নামগুলো একটু কঠিন থাকলেও আমাদেরকে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। দেখো আমেরিকায় প্রণীত যে এডুকেশন অফ অল হ্যান্ডিক্যাপড চিলড্রেন অ্যাক্ট 1975 অ্যান্ড ইন্ডিভিজুয়াল উইথ ডিসএবিলিটি এডুকেশন অ্যাক্ট 1990 অনুযায়ী বিদ্যালয় সমাজকর্মকে সরকারিভাবে কি করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। তাহলে কত সালে বিদ্যালয় সমাজকর্মকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়, আমাদের এই সালটা মুখস্থ করতে হবে। আর এই নাম সহ যে আমেরিকায় প্রণীত যে এডুকেশন অফ অল হ্যান্ডিক্যাপড চিলড্রেন অ্যাক্ট 1975 আর ইন্ডিভিজুয়াল উইথ ডিসএবিলিটি এডুকেশন অ্যাক্ট 1990, কারণ আমরা জানি যে ডিসএবিলিটি, প্রতিবন্ধী, যে হ্যান্ডিক্যাপড যারা শিশু আছে ওদেরই তো মূল সমস্যা। তাহলে সেইখান থেকে কি হলো, তাদের ক্ষেত্রে আমাদের এই বিদ্যালয় সমাজকর্মটা আরও বেশি প্রয়োজন। সেই ক্ষেত্রে এত সালে এবং এত সালে তাদের অনুযায়ী বিদ্যালয় সমাজকর্মকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর দেখো বিদ্যালয় সমাজকর্মে সনদ পরীক্ষা শুরু হয় 1992 সালে। অবশেষে 2009 সালে দ্বিতীয় জাতীয় সংস্থা রূপে দ্য আমেরিকান কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক গঠিত হয়। তাহলে কত সালে সোশ্যাল ওয়ার্ক গঠিত হয়, আমেরিকান কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক গঠিত হয় 2009 সালে দ্বিতীয় সংস্থা রূপে। 1966 সালে ইম্পর্টেন্ট এমসিকিউ, দেখো এখানে মনোযোগ হও। 1966 সালে বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম প্রবর্তন করা হয়। এখন এখানে প্রশ্ন হয় যে প্রবর্তন করা হয় এক সাল আর শুরু করা হয় বা চালু করা হয় সেটা আরেকটা সাল। যখন প্রশ্নে বলা হয় যে প্রবর্তন করা হয় কত সালে বাংলাদেশে, তখন বলবো আমরা 1966 সালে। আর যদি বলা হয় যে কবে থেকে শুরু করা হয় বাংলাদেশে, তখন আমরা বলবো 1969 সালে পাকিস্তান আমলে। দেখো সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে ঢাকার আরমানিটোলা উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রামে, যদি বলা হয় স্থানের নাম কোথায়, কোন স্কুলে, তখন আমরা এই নামটা বলবো যে ঢাকার আরমানিটোলা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের মুসলিম হাই স্কুলে সমাজকর্ম প্রকল্প গ্রহণ করে। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম যাত্রা শুরু হয়। তার মানে 1966 সালে বিদ্যালয় সমাজকর্মের প্রবর্তন করা হয়। তারপরে 1969 সালে সেটাকে আবার কি করা হয়, ঢাকার আরমানিটোলার যে উচ্চ বিদ্যালয় আছে, চট্টগ্রামের মুসলিম হাই স্কুল আছে, সেই ক্ষেত্রে প্রকল্প গ্রহণ করা হয়, মানে বাস্তবায়ন করা হয়। প্রথমে আবর্তন করা হয়, তারপরে সেটাকে বাস্তবায়ন করা হয়। তো এই সালগুলা তোমরা একটু মনে রাখবা। তারপর দেখো
তাহলে আমাদের ইতিহাস সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে গেল, তাই না? যে 1906 থেকে 7 সালে সর্বপ্রথম এটাকে কি করা হয়, এটা সম্পর্কে একটা ধারণা হয়। নিউ ইয়র্কে এটা নিয়ে কথা হয়। তারপর বাংলাদেশে কিভাবে আসলো, বাংলা অনেক চড়াই উতরাই পার করে তারপর অবশেষে 1966 সালে বাংলাদেশে কি করা হলো, এটা প্রবর্তন করা হলো। তারপরে 1969 সালে সেটাকে আবার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হলো। এই দুইটা সাল একটু মাথায় রাখবা যে 1966 সালে প্রবর্তন করা হয়, কিন্তু 1969 সালে সেটাকে বাস্তবায়ন বা প্রকল্প শুরু করা হয়। 1970 সালের মধ্যে ইম্পর্টেন্ট দেখো, এগুলো এমসিকিউ, যে 1970 সালের মধ্যে 10টি বিদ্যালয়ে এই কার্যক্রমের সম্প্রসারণ ঘটে, কিন্তু এই কর্মসূচির সাফল্য আশানুরূপ হলো না, যার ফলে এটা বন্ধ হয়ে গেল। কত সালে? 1984 সালের ফেব্রুয়ারি মাস থেকে সমাজসেবা অধিদপ্তরে এই কার্যক্রমগুলো বন্ধ করা হয়। আমরা জানি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সমাজকর্মের যত সেবা আছে সেগুলো প্রোভাইড করা হয়, সেগুলো সার্ভিস আমরা পাই। আর সেই সমাজকর্মের অধিদপ্তরের থেকে এই কার্যক্রম বন্ধ করা হলো কত সালে? 1984 সালে। তাহলে আমাদের ইতিহাস শেষ। ইতিহাস পড়ব শুধু আমরা এমসিকিউ এর জন্য, সিকিউ এর ক নাম্বারের জন্য, আর বাদ বাকি আমরা বিদ্যালয় সমাজকর্মের ধারণা কি ওটা আমরা অনুধাবন এবং সৃজনশীল ক এর জন্য মুখস্থ করব। এখন পড়বো আমরা বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব। এই গুরুত্বটা থাকবে গ ঘ এর জন্য। আমি যখনই পড়াবো তখনই বলে দিব কোনটা কোন সিকিউ বলো বা এমসিকিউ বলো কোনটা কার জন্য ইম্পর্টেন্ট, আমি সেগুলো বলে দিব, তোমরা একটু খাতায় নোট করে রাখবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্বটা কতটুকু? অনেক অনেক গুরুত্ব, তাই না? কারণ আমরা অনেক বিদ্যালয় সমাজকর্মের সম্পর্কে জানলাম। তাহলে দেখো, বিদ্যালয় সমাজকর্মের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম আমি যে পয়েন্ট আকারে দেবো বা যে নাম্বার আকারে দেবো, প্রত্যেকটা নাম্বারই তোমরা একটু ভালো করে পড়বা, যাতে নিজের ভাষায় তুমি লিখতে পারো। পরীক্ষাতে যখন বলবে সৃজনশীলে যে উক্ত বিষয়টা কোন বিষয়কে ইঙ্গিত করেছে, তো যদি দেখো যে সেটা বিদ্যালয় সমাজকর্ম, তখন বলবে যে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্বটা কি বিশ্লেষণ করো বা এর প্রয়োজনীয়তা কি। তখন তুমি কি করবে, এই যে স্লাইড আমি যেভাবে সাজিয়েছি হুবহু এই অংশটুকুই তুমি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবে, তোমার 3-এ 3, 4-এ 4। এখন দেখো 1 নাম্বার কি বলেছে, বিদ্যালয় শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে বিদ্যালয় সমাজকর্মীরা কাজ করে থাকেন। বিদ্যালয় সমাজকর্মীরা কি জন্য কাজ করে থাকেন? বিদ্যালয় শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়, যার ফলে শিশু শ্রম হ্রাস এবং শিক্ষার হার বৃদ্ধি ঘটে। দেখো, আগে কিন্তু শিশু শ্রম অনেক বেশি ছিল, তাদেরকে অল্প বয়সে কাজে দেওয়া হতো, কিন্তু যখন থেকে শিক্ষার পরিবেশটা একটু পরিবর্তন হলো, যখন সেখানে বিদ্যালয় সমাজকর্মীরা কাজ করতে লাগলো, তখন এর ফলে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়, সেই সাথে কি হলো, শিশু শ্রমটা হ্রাস হলো। দ্বিতীয়ত দেখো, তাহলে এগুলা কে করে থাকে? অবশ্যই সমাজকর্মী, বিদ্যালয় সমাজকর্মী। তাহলে বিদ্যালয় সমাজকর্মীর গুরুত্বটা কত হতে পারে? অনেক হতে পারে, অপরিসীম হতে পারে। বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয় সমাজকর্মীরা পড়াশোনার মান বৃদ্ধিতে সহায়তা করে। কোন পদ্ধতি শিক্ষার্থীরা দিলে ওরা বেশি ভালো রেজাল্ট করতে পারবে, ওদের কোন জিনিসটা দরকার, এগুলো সব কিছুই আমাদের বিদ্যালয় সমাজকর্মীরা এগুলো নির্ধারণ করে থাকে, যার ফলে পড়াশোনার মানটা কি হয়, বৃদ্ধি পায়। বিদ্যালয় সমাজকর্মীরা শিক্ষার্থীর মানসিক বিকাশ সাধনে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে। মানসিক বিকাশের জন্য তারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে, সেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, তাদের জ্ঞানের বিকাশ ঘটে। এগুলা বিদ্যালয় সমাজকর্মীরা এসবে বিশেষ নজর দিয়ে থাকে। যেসব শিশু কিশোর পারিবারিক বিশৃঙ্খলার শিকার হয়, তাদের জন্য বিদ্যালয় সমাজকর্মের পক্ষ থেকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়। অনেক ফ্যামিলিতে দেখবে বাবা মা ঝগড়া করে, শান্তি নেই, সেই বাবা মার ঝগড়ার ফলটা তার সন্তানের উপর পড়ে। সেক্ষেত্রে দেখা যায় যে সন্তান মানে হতাশায় ভুগে, হীনমন্যতায় ভুগে, বিদ্যালয়ে আসতে চায় না, বা বিদ্যালয়ে থাকলে সে বাড়ির দিকে যেতে চায় না। তো এই যে বিষয়গুলো, এর জন্য সমাজকর্মীরা কী করে, তাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করে থাকে, তাদের যাতে তাদের মানসিকতার উপর পারিবারিক যে কলহের বিরূপ প্রভাব সেটা না পড়ে, এই জন্য তাকে বোঝানোর চেষ্টা করে, কাউন্সিলিং দিয়ে থাকে। দরিদ্র শিশু কিশোরীদের
বিদ্যালয় পড়াশোনার আওতায় আনার জন্য বিদ্যালয় সমাজকর্মীরা কাজ করে থাকে। এখন অনেক দরিদ্র ফ্যামিলি আছে যেখানে বাবা মা কী করতে চায় না, সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে চায় না, কারণ তাদের টাকা পয়সা নেই, তারা কিভাবে সন্তানকে মানুষ করবে। সেই ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মীরা তাদেরকে বোঝাবে যে না, আপনাদের আর্থিকভাবে আপনাদের সন্তানের জন্য যা টাকা পয়সা লাগবে, শিক্ষার জন্য যা কিছু লাগবে সেটা আমরা দেব, কিন্তু আপনার সন্তানদেরকে আপনি বিদ্যালয়ে পাঠান। এখন দেখো, শিক্ষার্থীর উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর যে কী ভূমিকা রয়েছে, ওখানে আমরা দেখলাম গুরুত্ব। এখন আমরা দেখব যে সমাজকর্মীর ভূমিকা, সমাজকর্মীরা কি করে থাকে, তাদের দায়িত্বটা কি। এটা গ এবং ঘ এর জন্য, এর আগেরটাও ছিল গ ঘ, এটাও হচ্ছে গ ঘ এর জন্য, সৃজনশীল গ ঘ এর জন্য আমাদের ইম্পর্টেন্ট। আমরা এই যে পয়েন্ট আমি দিয়েছি পয়েন্ট আকারে, এইগুলো সবগুলা তোমরা সুন্দর করে পড়বে, পরীক্ষার খাতায় লিখে দেবে। আচ্ছা, কোনো সমস্যা নেই তো তোমাদের, বলো তো? আচ্ছা দেখো, তাহলে আমরা বিদ্যালয় সমাজকর্মীর শিক্ষার্থীদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণ আছে, যেগুলো আমরা আগেই বললাম যে শিক্ষার জন্য বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সেগুলোকে দিয়ে থাকে। কে দিয়ে থাকে? বিদ্যালয় সমাজকর্মীরা। শিক্ষক পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মান সম্পর্কে সঠিক তত্ত্বাবধান নিশ্চিত করার ব্যবস্থাও তারা করে থাকে। কি করে থাকে? বিদ্যালয় সমাজকর্মীরা। তৃতীয়ত দেখো, বিদ্যালয় সমাজকর্মীরা শিক্ষার্থীর পড়াশোনার মন মানসিকতা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে। কোনো বিষয়ে শিক্ষার্থীর মনে যদি হতাশা থাকে বা পারিবারিক কলহ বলো, যেটাই হোক, ফ্রেন্ডদের সাথে ঝগড়া হয়েছে বা কোনো শিক্ষকের থেকে সে বকাঝোকা করেছে কোনো শিক্ষক তার প্রতি, তো এই যে বিভিন্ন বিষয়ের কারণে তার মনে একটা হতাশার সৃষ্টি হওয়া, এই সব কিছু থেকে মুক্ত করার জন্য সমাজকর্মীরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে। শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক উন্নয়নে পরিবেশ সৃষ্টি করে। অনেক সময় দেখবা যে শিক্ষকের সাথে মানে শিক্ষার্থীর একটা ঝামেলা থাকে হয়তো বা কোনো কারণে, আর সেখানে যদি একদম শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে ঝামেলা থাকে তাহলে পড়াশোনা তো হবেই না। তাদের যে সুসম্পর্ক উন্নয়নের পরিবেশটা সৃষ্টি করে একজন সমাজকর্মী। পঞ্চমত দেখো, শিশু কিশোর সংগঠন গড়ে তুলতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। বিভিন্ন প্রক্রিয়া বলো না কেন, বিভিন্ন উদ্ভাবন বলো না কেন, বিভিন্ন কিছু তারা প্রোভাইড দিয়ে থাকে সমাজকর্মীরা, যাতে শিক্ষার্থীরা অনেক বেশি উৎসাহিত হয়। এক্ষেত্রে যারা মেধাবী শিক্ষার্থী আছে ওদেরকে স্কলারশিপ দেয়, আর যারা দরিদ্র আছে তাদেরকে কী করে? উপবৃত্তি দেয়, যাতে যারা ভালো রেজাল্ট করবে তারা বৃত্তি টাকা পাবে। তো ওই ক্ষেত্রে দেখবা যে অনেক স্টুডেন্ট থাকে যে যারা বলে যে হ্যাঁ, আমার রোল অ্যাক্ট করতে হবে, আমাকে ভালো রেজাল্ট করবে, কারণ মেধাবীদের বৃত্তি দেওয়া হয়। তো এই যে বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করে থাকে। বিদ্যালয় সমাজকর্মীরা শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে থাকেন। এই যে আমি এটা বললাম যে শিক্ষাবৃত্তির ব্যবস্থাটাও করে থাকে। বিদ্যালয় সমাজকর্মীরা পরিবারের সাথে শিক্ষার্থীর সুসম্পর্ক বজায় রাখার জন্য, পরিবারে বাবা মা ঝগড়া করে, সেখানে তার ঝগড়ার কারণে সন্তানের সাথে কি হয়? সুসম্পর্ক থাকে না, সেই ক্ষেত্রে পরিবারের সাথে আলোচনা করেন, যার ফলে শিক্ষার্থীর লেখাপড়ার ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। তাহলে এই ছিল শিক্ষার্থীর উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা। এখন আমরা পড়ব শিল্প সমাজকর্ম। প্রত্যেকটা বিষয়ই সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এমসিকিউ এর জন্য কি ইম্পর্টেন্ট সেগুলো তো আমি বলেই দিচ্ছি। তোমরা আমার কথাগুলো একটু ভালোভাবে ফোকাস করবে, প্লাস স্লাইড তো দেখবে। কোনো সমস্যা আছে কিনা বলো? হাবিবা আক্তার ওয়াজিহা বলেছো, আপু বইয়ের পয়েন্টগুলা আপনাদের মানে স্লাইডের থেকে অনেক বড়। তো তুমি বলো, বই তো অনেক ইনফরমেশনই থাকে, তুমি যখন আনসার করতে যাও গ জন্য বা গহের জন্য, তখন পুরো বই তুমি দিতে পারো না। সেখান থেকে কিছু কিছু বিষয় যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে দিতেই হবে, যেটা প্রশ্নে যেটা চেয়েছে সেই আঙ্গিকে আমাকে সেই ইনফরমেশনগুলো তুলে ধরতে হবে। তো আমাকে তো সবই দিতে হবে না, সেখান থেকে বাছাই করে তারপর আমরা এই স্লাইডটা যে আমরা বানাই, কিভাবে বানাই? এই যে বললাম যে গহের জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো, এখানে অতিরিক্ত অনেক কথা আমি অ্যাড করতে পারতাম, বা এখান থেকে আমি বাদও দিতে পারতাম, বা সে অ্যাড করতে পারতাম, আমি অনেক কিছু করেছি। কিন্তু এটা কেন করেছি? যে আমার একটা প্রপার ঘয়ের জন্য যতটুকু আনসার হওয়া দরকার, যতটুকু আনসার করলে আমাকে টিচার ফুল মার্কস দেবে, ঠিক ততটুকুই আমি এখানে দিয়েছি। কারণ অতিরিক্ত পড়ার আমার সময় নাই। পরীক্ষার আগে রাতে কি আমি দ্বিতীয় পত্রের পুরো বইটাকে কভার করতে পারবো?
অবশ্যই না। তো সেই ক্ষেত্রে আমাদের স্লাইডে যা সাজানো আছে এগুলো একবার করে দেখলে, আর আমরা সাজেশন দিয়ে থাকি, ওই সাজেশনগুলো পড়লে এনাফ। পুরো বই পড়ার আমার তখন সময় থাকবে না, স্পেশালি পরীক্ষার আগের রাতে। আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো। আচ্ছা, তাহলে আমরা দেখবো এখন, দেখো শিল্প সমাজকর্মের ধারণা। আমাদের তাহলে বিদ্যালয় সমাজকর্ম শেষ হলো, এখন আমরা শিল্প সমাজকর্ম নিয়ে কথা বলবো। তোমরা একটু মনোযোগী হও, তোমরা অযথা কমেন্ট করো না, অন্যের কমেন্টের উত্তর দিতে যেও না। তোমরা যদি ক্লাস করতে আসো তাহলে ক্লাসটা আমি মনে করবো যে তোমরা ক্লাসের দিকে ফোকাস করবা। এখন শিল্প সমাজকর্ম, শিল্প কথাটা মাথায় আসলে মনে হয় যে একটা গার্মেন্টস থাকবে, একটা অর্গানাইজেশন থাকবে, সেই সাথে একজন শ্রমিক আর মালিকের সম্পর্ক, মানে ইত্যাদি যে শিল্প। তারপর সেখানে যদি সমাজকর্মের বিষয়, তাহলে সেইখানে আবার সমাজকর্মটা কি করে, তার মানে অবশ্যই একজন শ্রমিক একজন মালিকের মধ্যে সুসম্পর্ক, বা শিল্প ক্ষেত্রে কিভাবে শ্রমিকের মান উন্নয়ন করা যায়, কিভাবে শ্রমিকের যে কি বলে ওটাকে, শ্রমিকের পারিশ্রমিকের যে কীভাবে তার ন্যায্য পারিশ্রমিক সেই বিষয়ে একদম নিশ্চিত হওয়া যায়, ইত্যাদি বিষয়গুলোতে সমাজকর্মীরা সাহায্য করে থাকে। সেটাই মূলত আমরা বুঝবো যে শিল্প সমাজকর্ম। আমাদের মাথায় শিল্প মানে শিল্প কথাটা আসলেই তো আমাদের সেটা মনে পড়ে। এখন আমরা যদি বইয়ের ভাষায় বলি, এখন আমরা প্রথমে প্রত্যেকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করব, আগে নিজের ভাষায় বুঝবো যে শিল্প সমাজকর্মটা কি, তারপর আমরা বইয়ে ফোকাস করব। তাহলে দেখো, এখানে যদি আমি বইয়ের ভাষায় বলি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স NASW এর ধারণা মতে শিল্প সমাজকর্মটা কি? শিল্প সমাজকর্মের এমন একটি বিশেষায়িত ক্ষেত্র যেখানে শ্রমিক শ্রেণী মানবিক এবং সামাজিক চাহিদা কি আমরা জানি, তাহলে মানবিক এবং সামাজিক চাহিদা পূরণ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তাদের যে চাহিদা, তাদের যে ন্যায্য মজুরি, একজন মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক, ইত্যাদি বিষয় কি শিল্প সমাজকর্মে অন্তর্ভুক্ত থাকবে। আর এর উদ্দেশ্যটা কি দেখো, এর উদ্দেশ্য হলো কর্মস্থলে যেখানে একজন শ্রমিক কাজ করবে, সেই কর্মস্থলে যে পরিবেশ, সেই পরিবেশের সাথে শ্রমিকের যে অভিযোজনের ব্যবস্থা, সেই অভিযোজনের ব্যবস্থা করা, অর্থাৎ সে যেখানে কাজ করতেছে সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে কিনা, এই ইত্যাদি। অভিযোজন মানে খাপ খাইয়ে নেওয়া বা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তাহলে একজন শ্রমিক তার কর্মস্থলে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে কিনা, ইত্যাদির ব্যবস্থা করা হয়ে থাকে। এখন শিল্প সমাজকর্মের আবার কি গুরুত্ব রয়েছে, ওই ডেফিনেশনটা আমরা সৃজনশীল ক এবং খর জন্য অনুধাবনের জন্য পড়ব। আর এখানে যদি বলি শিল্প সমাজকর্মের গুরুত্ব, তাহলে এই ক্ষেত্রে আমাদের বলতে হবে যে এই টপিকটা শুধু পড়ব আমরা সৃজনশীল গ এবং ঘয়ের জন্য। ঠিক আছে, তাহলে শিল্প সমাজকর্মের গুরুত্ব কি? তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো। আচ্ছা, জাফর সাদিক বলেছ যে ক্লিয়ার, ফাতিহা লিখেছো হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা তাপসী ক্লিয়ার, আচ্ছা প্রীতি রয় ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে পরবর্তীতে গুরুত্ব চলে যাচ্ছি। দেখো কেন গুরুত্ব সমাজকর্মের, শিল্প ক্ষেত্রে কেন সমাজকর্মের গুরুত্ব রয়েছে সেটা আমরা দেখব। শ্রমিকদের অধিকার সংরক্ষণ, শিল্প সমাজকর্মের বিকল্প নেই। শ্রমিকদের অধিকার সংরক্ষণে তাদের কি অধিকার রয়েছে? তাদের রয়েছে শিল্পক্ষেত্রে বা তারা যেখানে কাজ করতেছে সেখানে নিরাপদে কাজ করবে, ন্যায্য মজুরি পাবে, তারা হয়রানি হবে না, এই যে ইত্যাদি বিষয়। তাহলে তাদের অধিকারগুলো কি করতে হবে? শিল্প সমাজকর্মের বিকল্প নেই, শিল্প সমাজকর্মের মাধ্যমে তাদের এই অধিকারগুলো নিশ্চিত হয়ে থাকে। কর্মক্ষেত্রে দেখো, শ্রমিকদের যে স্বার্থ সংরক্ষণে শিল্প সমাজকর্মী মালিকের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে পারে। এখন একজন মালিক অবশ্যই চাইবে যে আমি কম মজুরি দিয়ে অনেকগুলো শ্রমিক পালি, কিন্তু সেই ক্ষেত্রে এটা যে আনফেয়ার, এটা ন্যায্য হচ্ছে না, সেটা কি করবে? একজন সমাজকর্মী বলবে। এগুলো বলার মাধ্যমে একজন শ্রমিক আর মালিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলবে শিল্প সমাজকর্মী। দেখো দ্বিতীয়ত, শ্রমিক ইউনিয়ন
যে শ্রমিক ইউনিয়ন বা শ্রমিকদের যে সংগঠন রয়েছে, শ্রমিক ইউনিয়ন মানে শ্রমিকদের যে সংগঠন, মানে একটা দল, যারা নিজেদের মতামত প্রকাশ করতে পারে বা তাদের দাবিগুলাকে সংঘবদ্ধ করতে পারে, সেই শ্রমিক ইউনিয়ন গঠনে শিল্প সমাজকর্ম কী করে থাকে, সহায়তা করে থাকে। তৃতীয়ত, শিল্প কারখানায় দেখো সুষ্ঠু কর্ম পরিবেশ উৎপাদক, ভোক্তা, দেশ ও জাতি সকলের জন্য কল্যাণকর করা যা সর্বাঙ্গে নির্ভর করে মালিক শ্রমিকের সুসম্পর্কের উপর। এখন মালিক শ্রমিকের সুসম্পর্ক যদি না থাকে তাহলে সেখানে দুর্নীতি হবে, সেখানে কর্মচারীরা হয়তো দুর্নীতি করতে যাবে, আবার মালিক তার মালিক তার কর্মচারীর উপর ক্ষেপে যাবে, তাদের মধ্যে সম্পর্ক ভালো হবে না, তাহলে উৎপাদন হবে না, দেশ ও জাতির জন্য সেটা কল্যাণকর হবে না। তাহলে এই সব ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্কটা ভালো রাখার জন্য শিল্প সমাজকর্মে গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। দেখো এবার চতুর্থত দেখবো আমরা। চতুর্থত দেখো, শ্রমিকদের দায়িত্ব ও কর্তব্য সচেতন করা। শ্রমিকদের দায়িত্ব ও কর্তব্যে সচেতন করা, তোমার দায়িত্ব, এটা তুমি এভাবে কাজ করবে, এটা তোমার দায়িত্ব, তুমি তোমার কাজে অবহেলা করবে না। তো তাদের যে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করবে একজন শিল্প সমাজকর্মী। অধিকার প্রতিষ্ঠা এবং তাদের মনোসামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে শিল্প সমাজকর্মের প্রয়োজনীয়তা রয়েছে। তারপর দেখো, মালিক শ্রমিক সুসম্পর্ক নিশ্চিত করতে শ্রমিক আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করবে। শ্রমিক আইন যে রয়েছে সেখানে সেই শ্রমিক আইনের মধ্যে যে শ্রমিকের অধিকারের কথা বলেছে বা একজন মালিকের ব্যবহার কেমন হওয়া উচিত সেই সম্পর্কে তারা জানবে এবং সেগুলোর প্রতি শ্রদ্ধাবোধ হবে, তারা আইন লঙ্ঘন করবে না। যথাসময়ে মজুরি অন্যান্য পদক্ষেপ গ্রহণে তৎপর করে তুলতে শিল্প সমাজকর্ম কার্যকর ভূমিকা পালন করে থাকে। দেখো ষষ্ঠত, শিল্প ক্ষেত্রে দেখো বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে, শিল্প কারখানায় বিভিন্ন দুর্ঘটনা করে থাকে। এই দুর্ঘটনা হ্রাসে শিল্পকর্ম দেখো শিল্প সমাজকর্ম যে মালিক পক্ষকে সচেতন করে তোলার মাধ্যমে সকল পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করে। অনেক আগে 2012 সাল মনে হয়, আমার অতটা মনে নাই, আমি তখন অনেক ছোট ছিলাম। রানা প্লাজা ধসে পড়ছিল সাভারে, তোমরা অনেক হয়তো বা জানবে, তোমরা তো আমার থেকে আরও ছোট, তো তোমাদের মা বাবার থেকে বা ভাই বোনের থেকে। রানা প্লাজা ধসে পড়ছিল, সেটা সেই ফ্যাক্টরিতে অনেক মানুষ নিহত হয়, আহত নিহত অনেক মানুষ হয়। তা সেই রানা প্লাজা যে শ্রমিকরা কাজ করতো তারা বলেছিল যে আমাদের এখানে থাকা নিরাপদ না, আমাদের মনে হচ্ছে যে এটা যখন তখন ভেঙে পড়তে পারে। কিন্তু সেই মালিক কোনো কথা শোনেনি, তাদেরকে কাজ করতে বলছে, তো অ্যাট লাস্ট সেটা ধসে পড়ছে, অনেক মানুষের একদম মারা, তাহলে অনেক মানুষ মারা গেল। তাহলে কি হলো, যে এই যে শিল্পক্ষেত্রে বা শিল্প কারখানার মধ্যে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে সেগুলো হ্রাস করার জন্য একজন সমাজকর্মী কী করে থাকে, মালিক পক্ষকে আগে থেকেই সচেতন করে থাকে যাতে এইসব দুর্ঘটনাগুলো না ঘটতে পারে। দেখো শিল্প কারখানার কর্মক্ষেত্রে সর্বাঙ্গীন কল্যাণ, মানে সব দিকে কল্যাণ সুনিশ্চিত করতে শিল্প সমাজকর্ম আধুনিক পেশাদার সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ শাখা। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। দেখো এখন শিল্প সমাজকর্মীর কি কি ভূমিকা রয়েছে, তারা কি কি ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, কোনো সমস্যা আছে নাকি দেখো তো জান্নাতুল রশনি, কোনো সমস্যা আছে কি না? ক্লিয়ার আপু, ইভা ইসলাম, আচ্ছা ঠিক আছে। সবগুলা কি নোট করবো কিনা আপু, এখন তুমি কিভাবে পড়বে বলো? তুমি ফোন দেখে যদি স্লাইড দেখে স্ক্রিনশট নিয়ে এগুলো স্লাইড দেখে যদি পড়তে পারো তাহলে তো হলোই, তবে নোট করলে ভালো হয় যে পরীক্ষার আগে তোমার একটা নোট খাতা থাকবে। মেইন বই তো তুমি পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়বে, মেইন বইটা পুরোটা কভার করবে 1 সপ্তাহ আগে, কিন্তু পরীক্ষার আগে রাতে কি করবে, মেইন বইটা পুরোটা পড়তে পারবা না। তখন এই যে নোট করা প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য এমসিকিউ এর জন্য আমি যা যা দিয়েছি, তো এগুলো তুমি নোট করবা, পরীক্ষার আগে রাতে চ্যাপ্টারগুলো উল্টাবা, কারণ এখানে বইয়ের যে সার সংক্ষেপ ইম্পর্টেন্টগুলো সেইখানেই সুন্দরভাবে এখানে সাজানো আছে, তোমার এক্সট্রা করে গাইড দেখারও দরকার নেই, এখানেই আনসার, এখানেই কোয়েশ্চেন, তো এই জন্য নোট করতে হবে। আচ্ছা দেখো তাহলে একজন শিল্প সমাজকর্মীর কি কি ভূমিকা থাকে। শিল্প সমাজকর্মীরা কি করে,
শ্রমিকের যে দক্ষতা অনুসারে কাজ করার ক্ষেত্র নির্বাচনে সহায়তা করে। তাদের দক্ষতা, তারা কোন ক্ষেত্রে যেতে পারে। অনেকে অনেক বেশি দক্ষ, অনেকে পড়ালেখা অতটা বেশি জানে না, প্লাস সে ওরকম দক্ষ না। আমরা জানি যে দক্ষতা অনুযায়ী একজন মানুষের র্যাঙ্ক হয় বা তার পজিশন হয়, সে আপার লেভেলে থাকে, একজন তার সিনিয়র থাকে, জুনিয়র থাকে। তাহলে এইরকম যে একজন সমাজকর্মী, শিল্প সমাজকর্মী কী করবে, শ্রমিকের যে দক্ষতা সেই অনুসারে তাদেরকে কাজের যে জায়গাটা, ক্ষেত্রটা নির্বাচন করতে সাহায্য করে। শ্রমিক শোষণ যাতে না হয়, যাতে শ্রমিকের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি যাতে কি করা হয়, শোষণ না করা হয়, সেই জন্য সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপগুলো একজন শিল্প সমাজকর্মী গ্রহণ করে থাকে। তৃতীয়ত, শ্রমিকের জন্য অবসরকালীন সময়ে যে ভাতার সুবিধা সেটা প্রদান করার ব্যবস্থা করে থাকেন, যে তারা কাজ করছে কিন্তু যখন তারা রিটায়ারমেন্ট যাবে, অবসর হবে, তখন যেন তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করে। আর এটা করে থাকে শিল্প সমাজকর্মী। এক্ষেত্রে তার ভূমিকা অনেক। চতুর্থত দেখো, শিল্প সমাজকর্মীরা শিল্প খাতের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে থাকে। শিল্প খাতের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা তারা প্রদান করে থাকে। পঞ্চমত, শিল্প খাতের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণামূলক কার্যগুলোও পরিচালনা তারা করে থাকে। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম। আর এখন স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে একটা মানুষ কিভাবে সুস্থ থাকবে বা কিভাবে সে কাজ করবে, তাই না? বিষয়টা এরকম। তাহলে আগে তার বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কেও তাকে একজন সমাজকর্মী, শিল্প সমাজকর্মী দিক নির্দেশনা প্রদান করে থাকে। এখন আমাদের আজকে বিদ্যালয় সমাজকর্ম আর শিল্প সমাজকর্ম শেষ হলো। এখন আমরা দেখব প্রবীণ কল্যাণ ধারণা প্লাস প্রবীণ কল্যাণ সমাজকর্মের গুরুত্বটা। আর সেই সাথে পুরো ক্লাস শেষে আমি তোমাদের এমসিকিউ ধরবো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবে আমি আশা করি তারা প্রত্যেকটা এমসিকিউ সঠিক আনসার দিতে পারবা। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তো যে আমাদের আগে নিজের ভাষায় জিনিসটা বুঝতে হয়। এখন আমরা প্রবীণ কথাটা মাথায় আসলেই তো মনে পড়ে যে যারা বৃদ্ধ, হ্যাঁ, তারা প্রবীণ, তাই না? নবীন মানেই নতুন আর প্রবীণ মানেই পুরাতন, তাই না? এরকমটা আমরা বুঝি। তাহলে প্রবীণ কল্যাণের ধারণাকে আমরা আগে জানবো নিজের ভাষায়। দেখো, প্রবীণ কল্যাণ সমাজকর্মের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রবীণদের সামাজিক নিরাপত্তা, সব দিকে সার্বিক যে নিরাপত্তা আছে, সার্বিক যে কল্যাণ আছে সেটা নিশ্চিত করা হয়। সেটাই প্রবীণ কল্যাণ সমাজকর্মের এমন একটি প্রক্রিয়া। প্রবীণদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের সার্বিক নিরাপত্তার কি করা হয়, বিধান করা হয়। প্রবীণ কল্যাণ সমাজকর্মীরা প্রবীণদের জন্য নানা রকম যে ভাতা বলো বা সুরক্ষার ব্যবস্থা করেন এবং প্রবীণদের সামাজিক অধিকার রক্ষার্থে কাজ করে থাকেন। এখন আসলে প্রবীণ কাদেরকে আমরা বুঝবো যে প্রবীণ? আমরা প্রবীণ মানেই বুঝতে পারি যে তারা বৃদ্ধ, কিন্তু প্রত্যেকটা জিনিসের তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যে এই পর্যন্ত এই এত বছর থেকে এত বছর বাল্যকাল, তারপরে কৈশোর, তারপর শিশুকাল, আমরা যে যেরকম জানি। তাহলে নির্দিষ্ট একটা বয়স থাকে। তাহলে প্রবীণেরও নির্দিষ্ট একটা বয়স আছে, যে এই বয়স থেকে প্রবীণ বয়সটা শুরু হয় আর তারপর মৃত্যু পর্যন্ত শেষ। তাহলে আমরা এইটুকু এখন জানবো যে কারা আসলে প্রবীণ। দেখো, মানুষের জীবনের সর্বশেষ সময় হলো প্রবীণ অবস্থা, অর্থাৎ মানুষের জীবনের সর্বশেষ অবস্থাটাই প্রবীণ অবস্থা। তাহলে যদি এমসিকিউ আসে যে মানুষের জীবনের সর্বশেষ সময়টা কি, যদি এমসিকিউ আসে তাহলে আমরা পারবো তো? অবশ্যই পারবো। তাহলে কি হবে সেটা আনসার? প্রবীণ অবস্থা। এখন বয়সের ভিত্তিতেই বার্ধক্য নির্ণয় করা হয়, আমরা সেটা জানি। তাহলে কত বছর বয়স? এখন সেটা এক এক দেশে এক এক রকম। 60 বছর থেকে জীবন অবসান পর্যন্ত এই পর্যায়, অর্থাৎ 60 বছর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে বয়সটা থাকবে এটাকে আমরা প্রবীণ বয়স হিসেবে ধরব। দেখো, কোনো দেশে 65 বছর থেকে প্রবীণ কল্যাণ ধরা হয়, প্রবীণকাল ধরা হয়, অর্থাৎ 65 বছর। আমরা প্রথমে জানলাম যে স্বাভাবিকভাবে 60 বছর থেকে একদম মৃত্যু পর্যন্ত প্রবীণকাল, আবার এখানে কোনো দেশে 65 বছর ধরা হয়। এখন কোন দেশে কিভাবে সেটা আমরা দেখব। দক্ষিণ আমেরিকায় দেখো 65 বছর বয়সকে প্রবীণ বয়সের শুরু বিবেচনা করা হয়, অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে কি 65 বছর থেকে প্রবীণ বয়সের শুরু। আবার দেখো আমাদের দেশে এবং পূর্ব ইউরোপের যতগুলো দেশ আছে আর আমাদের দেশ, এখানে হচ্ছে 60 বছর
প্রবীণ বয়সের শুরু মনে করা হয়। এগুলো সবগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই সব ইনফরমেশনগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বারবার বলছি। আর ক নাম্বার জ্ঞানমূলকের জন্য। তোমরা একটু মনোযোগী হও, আমরা ক্লাসের শেষের দিকে, তারপর আমাদের এমসিকিউ সলিউশন পর্ব থাকবে। তো তাহলে আমেরিকাতে কত বছর? আমেরিকাতে 65, আর দক্ষিণ আমেরিকাতে 65, আর বাংলাদেশ পূর্ব ইউরোপে 60 বছরকে বলা হয় প্রবীণ বয়সের সূচনা বা শুরু। জাতিসংঘের মতে আবার কি আছে যে শিল্প উন্নত দেশসমূহে 60 বা 65 বছর বয়স, এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো 60 বা তদূর্ধ্ব, মানে 60 থেকে শুরু করে তার ঊর্ধ্বে বয়সগুলোকে বলা হয় প্রবীণ। এখন বাংলাদেশে দেখো, প্রবীণ হিতৈষী সংঘের মতে 55 বছর। আমরা জানি বাংলাদেশ এবং পূর্ব ইউরোপে 60 বছর। এখন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের মতে আবার 55 বছর। এগুলো আমরা জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখবো, আর খেয়াল রাখবো যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কথা বলছে নাকি বা আমাদের দেশ বাংলাদেশ এবং পূর্ব ইউরোপের কথা বলছে, কারণ এখানে 55, এখানে 60 ইত্যাদি। এগুলো আমরা একটু খেয়াল রাখবো এমসিকিউ এর জন্য। প্রবীণ কল্যাণে সমাজকর্মীর ভূমিকাটা। এখন প্রবীণ কল্যাণে সমাজকর্মীর কি ভূমিকা রয়েছে? আচ্ছা, এই যে কি বলে হানিয়া, কি দরকার তোমার বলো অন্যের কমেন্টে রিপ্লাই দেওয়া? তোমরা প্লিজ এরকম করো না, তোমরা রিপ্লাই দিও না, দরকার নেই, ক্লাসে মনোযোগী হও। দেখো, প্রবীণ কল্যাণে সমাজকর্মী কি ভূমিকা রয়েছে, এটা গ এবং ঘ এর জন্য সৃজনশীল। গ প্লাস ঘ এর জন্য ইম্পর্টেন্ট। আমি যেরকম করে পয়েন্ট দিয়েছি ঠিক এরকম করে তোমরা আনসার করবা। এখন দেখো, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। একজন সমাজকর্মী কি করে থাকে? সামাজিক সচেতনতা বৃদ্ধি করে থাকে। অর্থাৎ প্রবীণরাও এক সময় কি ছিল? নবীন ছিল। নবীনরাও আবার এক সময় প্রবীণ হবে। তাহলে এই যে আমরা অনেক সময় মানে সত্যকে অস্বীকার করতে, মানে সত্যকে সত্য বলে মেনে নিতে চাই না আমরা, মানে আমাদের খুব কষ্ট হয়। আমরা আজকে নবীন আছি, আগামীকাল আমরা প্রবীণ হয়ে যাব, একটা সময় আমরা প্রবীণ হয়ে যাব। তাহলে সেই প্রবীণদেরকে আমরা দেখতে পারি না, হয়তো সহ্য করতে পারি না। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এরকম, এটা সৃষ্টিকর্তার বা এটা সৃষ্টির একটা নিয়ম যে নবীন সে প্রবীণ হবে। তাহলে এটা আমরা মেনে নিতে না পারার কারণে কি হয়, অনেক সময় আমরা আমাদের ফ্যামিলিতে যে প্রবীণগুলো থাকে তাদেরকে অবহেলা করি। এদেরকে অবহেলা করা যাবে না। এই জন্য একজন প্রবীণ কল্যাণ সমাজকর্মী, প্রবীণ কল্যাণ একজন সমাজকর্মী কী করে থাকে? সচেতনতা বৃদ্ধি করতে থাকে। তাদেরকে অবহেলা না করে সমাজের সদস্য হিসেবে অধিকার ভোগ করতে দিতে হবে। আর সমাজকর্মীরা এসব বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করে থাকে। অনেক ফ্যামিলিতে একবার টাকা পয়সা সব আছে, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, তারপরও তাদেরকে বাবা মা দেখতে পারে না, তারা তাদের জায়গা দেয় না, ঠিক মতো খাবার দেয় না, তারা বৃদ্ধাশ্রমে থাকে। কেন থাকবে? তাহলে এইগুলো সম্পর্কে সচেতন করে থাকে একজন সমাজকর্মী। আর্থিক সংযোগ প্রদান। একজন প্রবীণ মানুষ শেষ বয়সে ডিপেন্ডেন্ট হয়ে যায়, কারণ সে তো তার সে যখন নবীন ছিল সে ইনকাম করেছে, তার ফ্যামিলির জন্য ব্যয় করেছে, তার সংসারের জন্য ব্যয় করেছে, কিন্তু অ্যাট দ্য লাস্ট মোমেন্টে কি হয়, তার কোনো টাকা পয়সা থাকে না, তখন সে ডিপেন্ডেন্ট হয়ে যায় তার সন্তানের উপর। তখন তার সন্তানেরা তাদেরকে ইনকাম করে খাওয়াবে, কিন্তু সেই টাইমে সন্তানটা তাদেরকে দেখে না। অনেকের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে দেখে না, অনেকের থেকেও তাদেরকে দেখে না। তাহলে সেই ক্ষেত্রে একজন সমাজকর্মী কি করবে? সেই প্রবীণদেরকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করতে পারে। যাদের থাকার জায়গা নেই তাদেরকে থাকার যে বৃদ্ধাশ্রম আছে সেখানে নিয়ে যাবে, বা যাদের ফ্যামিলি সামর্থ্য আছে তাদেরকে বুঝাবে যে এটা আপনাদের বাবা মা বা আপনার আত্মীয় স্বজন, কেন দেখবেন না। এই জন্য আর্থিক সংযোগটা প্রদান করে থাকে কারা? সমাজকর্মীরা। তৃতীয়ত দেখো, প্রচার মাধ্যমে সহায়তা করে। একজন সমাজকর্মীরা পত্রিকা বলো, টিভি বলো, ইলেকট্রনিক মিডিয়া বলো, বা গ্রামগঞ্জে সেমিনার সভা ইত্যাদির মাধ্যমে কি করে থাকে? প্রচার করে থাকে। যে প্রবীণদের সমস্যাতে গুরুত্ব সহকারে প্রচার করে, প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য জনমত গঠন করে তাদের সাহায্যের জন্য। স্বাস্থ্যসেবা প্রদান। একজন প্রবীণ বয়সের মানুষ অনেক বেশি রোগে আক্রান্ত হয়ে যায়, তো ওই টাইমে তার আরও বেশি সাপোর্টের প্রয়োজন হয়। প্রবীণদের বড় সমস্যা হলো তারা নানা ধরনের রোগ ব্যাধিতে
আক্রান্ত হয়, কিন্তু তারা দারিদ্র্যের কারণে উপযুক্ত চিকিৎসা পায় না, তাই সমাজকর্মীরা তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে থাকে। আমরা জানি যে চিকিৎসা সমাজকর্ম হলো সমাজকর্মের একটা শাখা, যেখানে যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে তাদেরকে সাহায্য করে, বা এই যে অনাথ আশ্রমে পড়ে থাকা যে মানুষ, এদেরকে ফ্রিতে বা আর্থিকভাবে মানে সরকার যতটুকু সাপোর্ট দেয় অতটুকুর ভেতরে সুস্থ করার চেষ্টা করে থাকে। তাহলে এই স্বাস্থ্যসেবা প্রদান সমাজকর্মীর মাধ্যমে তারা পেয়ে থাকে। দেখো, চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে। একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বা সে যখন নবীন থেকে একদম প্রবীণ হয়ে যায়, তখন দেখবে যে সে মানে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। সে তো ফ্যামিলির অন্য মানুষের উপর ডিপেন্ড করে, সেই সাথে সে বাচ্চাদের মতো মানে আচরণ করে। তাহলে আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি, আমরা কি চিত্ত বিনোদন ছাড়া থাকতে পারি? একটা রুমের ভেতরে আমরা সর্বোচ্চ কয় ঘন্টা বন্দি থাকতে পারি? এখন তাদেরকেও তো এরকম চিত্ত বিনোদন দেওয়া প্রয়োজন। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে দাদা দাদি, নানা নানি, মানে তাদের সাথে, বা যারা একদমই বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে সময় কাটানোর মানুষ নাই, কথা বলার মানুষ নাই। তো সেই ক্ষেত্রে তারা আরও বেশি হতাশায় ভোগে। তো সেই ক্ষেত্রে তাদের চিত্ত বিনোদনের ব্যবস্থাটা কে করে থাকে? একজন সমাজকর্মী। কিভাবে? দেখো, প্রবীণদের মানসিক দিক চাঙ্গা রাখার জন্য তাদের প্রযোজ্য বিনোদনের এজন্য সমাজকর্মীরা বয়স্ক বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। সেখানে বিনোদনের কেন্দ্রগুলোতে পত্রপত্রিকা পড়া, বা তাদের বয়সে মানুষের খেলাধুলার তাদের বয়সে মানুষদের জন্য প্রযোজ্য যেসব খেলাধুলা রয়েছে সেগুলোর ব্যবস্থা করা। ষষ্ঠত দেখো, কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখন এখানে আবার কর্মসংস্থান কিভাবে আসবে? তারা তো প্রবীণ, তারা কিভাবে কাজ করবে? তারা তো বয়স্ক হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখবে যে আমাদের সরকারি চাকরিতে রিটায়ারমেন্ট কত সাল হয়? 59-এর মতো এরকম বয়স হলে তখন তাদের রিটায়ার হয়ে যায়। তখন দেখবা যে অনেক মানে বয়সে প্রবীণ হলেও কিন্তু শরীরের দিক থেকে একদম চাঙ্গা থাকে। তো তারা দেখা যায় যে কোনো কর্মসংস্থানে আবার যুক্ত হতে পারে। তো ধরো একজন টিচার, তিনি রিটায়ারমেন্ট নিল 60 বছরে, কিন্তু শরীরের গঠন স্ট্রাকচার ভালো, তার মানে স্ট্রং, সে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে সে কী করলো? রিটায়ার্ড হওয়ার পরে ওই বিদ্যালয়ে সে সহকারী শিক্ষক হিসেবে বা অস্থায়ী শিক্ষক হিসেবে যুক্ত থাকলো। যেহেতু তার অভিজ্ঞতা অনেক, সেক্ষেত্রে প্রধান টিচার যদি বলে যে না, আপনি এখানে আরও কয়েকদিন যুক্ত থাকতে পারেন, সমস্যা নেই, তাহলে তার আবার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। তো এই জন্য বলেছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা। অনেক প্রবীণ আছে যারা বৃদ্ধ বয়সেও সুস্থ জীবনযাপন করে, যারা সক্ষম, তাদেরকে সামর্থ্য অনুযায়ী কাজ দেওয়ার ব্যবস্থা করেন সমাজকর্মীরা। দেখো, তারপরে প্রবীণ পুনর্বাসন কেন্দ্র। অনেক প্রবীণ আছে, বৃদ্ধ আছে, তাদের থাকার জায়গা নেই, সন্তানরা দেখতে পারে না, সন্তানরা জায়গা দেয় না। তো সেই ক্ষেত্রে তাদের জন্য রয়েছে বৃদ্ধাশ্রম, যেখানে তাদের থাকা খাওয়া সহ অনেক ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা রয়েছে। তো এইগুলো সমাজকর্মীরা কি করে থাকে? পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা এমসিকিউ পর্বে চলে যাব। আর আমরা আজকে কি পড়লাম, কেউ কি কমেন্ট করে বলতে পারবে যে আপু আজকে আমাদের ক্লাস থেকে আজকে এই জিনিস শিখলাম, আমাদের টপিক ছিল এই? আচ্ছা, আমি অতিরিক্ত কমেন্ট করতে নিষেধ করেছি না? যার ক্লাস করতে মন চাইবে না সে তুমি চলে যাও। তুমি কেন অন্যের পড়াশোনা ডিস্টার্ব করতেছো আমাকে বলো? তোমার একটা কমেন্টের কারণে একজন মানুষের কনসেন্ট্রেশন ব্রেক হয়, তুমি কি সেটা বুঝতে পারো? আচ্ছা, তাহলে আমি এমসিকিউ পর্বে যাওয়ার আগে আমি বলি, তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম বলো? আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম বলো? বর্ণা রানী বিদ্যালয় সমাজকর্ম, প্রবীণ সমাজকর্ম, আরও একটি ছিল শিল্প সমাজকর্ম। অর্থাৎ আমরা আজকে আমাদের মিশন টেস্ট A+-এর
তৃতীয় ক্লাস ছিল। আমরা প্রথম ক্লাসে বাংলাদেশের মৌল মানবিক চাহিদাটা পড়েছি, আর দ্বিতীয় ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের যে সমাজকর্মের শাখাগুলো, দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায়টা সমাজকর্মের শাখাগুলোর প্রথম তিনটি বিশেষ শাখা পড়েছিলাম। একটা ছিল চিকিৎসা সমাজকর্ম, সাইক্রেটিক সমাজকর্ম আর ক্লিনিক্যাল সমাজকর্ম। আর আজকের ক্লাসটা ছিল যেই দ্বিতীয় অধ্যায়ের লাস্টের অংশ, অর্থাৎ বিদ্যালয় সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, প্রবীণ সমাজকর্ম। বিদ্যালয়, শিল্প আর প্রবীণ, আজকের আলোচনা ছিল এই তিনটা। গুড। মইনুল আজিজ, লিমামণি, রাহুল, আচ্ছা তোমাদেরকে ধন্যবাদ, তোমরা বলতে পেরেছো। দ্বিতীয় অধ্যায় শিখলাম আপু। পিয়াস ইসলাম, দ্বিতীয় অধ্যায়ে আমি তো অর্ধেক আলোচনা করেছি, আর অর্ধেক আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরের অংশটা আলোচনা করেছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। ইশরাত হুসেইন, আচ্ছা আমি দেখেছি ইশরাত হুসেইন। হাবিবা আক্তার ওয়াজিহা, হ্যাঁ হাবিবা আক্তার ওয়াজিহা অনেক কথা বলেছ যে বিদ্যালয় সমাজকর্ম, ইতিহাস, গুরুত্ব। আচ্ছা অত বলতে হবে না, জাস্ট তুমি বিদ্যালয় সমাজকর্ম, তারপর শিল্প সমাজকর্ম, প্রবীণ সমাজকর্মটা বললেই হবে। ইমা ইসলাম, পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় পড়ব। আচ্ছা ইনশাল্লাহ। সুমাইয়া শিমু, ইনশাল্লাহ আমরা সমাজকর্মে প্লাস পাবো। কেন পাবো না বলো তো? একটু বুঝে বুঝে পড়লেই তো না। প্রত্যেকটা চ্যাপ্টার তো আমাদের কঠিন না, কিছু চ্যাপ্টার আছে কঠিন যেগুলো আমাদেরকে বারবার পড়তে হবে, আর যেগুলা একটু সহজ সেগুলোকে আমরা অল্প টাইম দিয়ে পড়বো। আচ্ছা এবার আমরা একটু এমসিকিউ ফোকাস করি, এমসিকিউ আনসার করি। দেখো 1 নাম্বার তোমরা যখন আনসার করবা 1 নাম্বার ডট দিয়ে ক হবে না, খ হবে না, গ হবে সেটা লিখবা, তাহলে আমি বুঝতে পারবো। পিচ্চি মিম, নামটা ঠিক করবা, আইডির নামটা ঠিক করবা। সমাজকর্ম হলো যারা সমাজে কাজ করে দেয়। পিয়াস ইসলাম, তুমি কি সমাজকর্মের স্টুডেন্ট? পিয়াস ইসলাম, তুমি কি সমাজকর্মের স্টুডেন্ট? যে রাইটারের বই হোক না কেন তুমি পড়ো, তোমার কাছে যে রাইটারের বই আছে সেটাই পড়ো, কিন্তু পড়ো ভালো করে। সেখান থেকে আমি যেসব টপিক নিয়ে আলোচনা করেছি সেগুলো মার্ক করে তুমি সেগুলো পড়ো। তুমি যে বই থেকে পড়লে তুমি বুঝতে তোমার সহজ হয় সেটা পড়ো। আচ্ছা 1 নাম্বারে গ নাম্বারে বলেছ বিদ্যালয় সমাজকর্মী, তাহলে আমরা দেখি আনসারটা। আচ্ছা অনেকেই বলেছ, আমি সবার নাম ধরে ডাকবো না, তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা এই দেখো আনসারের সাথে মিলে গেছে, বিদ্যালয় সমাজকর্মী, তোমাদের সবারটাই হয়েছে। একে খ বলেছে নাজমা ইসলাম, কেন তুমি খ বললে বলো তো? কেন খ বললে নাজমা? খ হবে না? আচ্ছা দ্বিতীয় নাম্বারটা আমরা দেখি, বিদ্যালয় সমাজকর্মের গোড়াপত্তন হয় কোন ধরনের শিক্ষকের মাধ্যমে? গোড়াপত্তন কি আমরা বুঝি, মানে উদ্ভব হয়, শুরু হয়, উৎপত্তি হয়। ম্যাম তাড়াতাড়ি করুন, আমি তাড়াতাড়ি করবো রে বাবা। আচ্ছা দ্বিতীয় নাম্বারটা আমরা আনসার করি একটু। হ্যাঁ দ্বিতীয় নাম্বারে বলেছে ফারজানা আক্তার, সরি আয়শা সিদ্দিকা, গ। নিপা কুন্ডু 2 গ। পৌরনীতি তো আরো অনেক বেশি সহজ, কেন কঠিন লাগে? আমাদের তৌফিক ভাই ক্লাস করেছে পৌরনীতিতে, উনি তো দারুণ ক্লাস নেয়, বেস্ট একজন টিচার পৌরনীতির জন্য। আচ্ছা 2 গ হবে, দেখি তো আমরা আনসারটা মিলিয়ে দেখি। যারা সঠিক আনসার করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি 3 নাম্বারে, কত সালে বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম প্রবর্তন করা হয়? আমি একটা সাল বারবার বলে দিয়েছি যে প্রবর্তন করা একটা আর শুরু করা আরেকটা। এখন এখানে কোন সালটাতে
প্রবর্তন করে, বলো 3 নাম্বারটা আনসার করো। 3 নাম্বারটা স্বর্ণা মজুমদার, 2 গ, হ্যাঁ তোমার রাইট হয়েছে, 1 গ। 3 নাম্বার চলছে এখন, 3 নাম্বারটা বলো। 1966, হ্যাঁ রাইট। পূজা দাস, রাহুল, নিপা আক্তার, তুমি 2 এর, আচ্ছা তোমারটা হয়েছে কিন্তু তুমি 2টা বলেছ। আর এখন স্বর্ণালী খানম, 3 গ। আচ্ছা যারা 3 গ গ বলেছে, 3 গ হবে না তো, গ কে বলেছে? 3 খ। আমরা আনসারটা মিলিয়ে নেই একটু। এখন আমরা 4 নাম্বার এমসিকিউটা দেখবো। দেখো 4 সবাই একটু 4 নাম্বারটা আনসার করো। কোন শহরে সর্বপ্রথম ভিজিটিং টিচার প্রবর্তন করা হয়? আফিয়া ফারজানা, তুমি এত লেট করেছো কেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সমস্যা নেই, তুমি ক্লাসটা পরে দেখে নিও। 4 নাম্বারটা একটু আনসার করো। কোন শহরে সর্বপ্রথম ভিজিটিং টিচার্স প্রবর্তন করা হয়? 4 গ, নিউ ইয়র্ক। নিপা কুন্ডু, 4 গ। আমি 4 নাম্বারটা এখন পিক করব, যে 4 আনসার করবো আমি 4টা বলবো। আয়শা সিদ্দিকা, গ। বিজয় সরকার, আফরিনা মেহেনুর, আফরিনা মেহেনুর, সরি সাফরিনা মেহেনুর। হ্যাপি, আমি তোমার নাম বলেছি তো, সাফরিনা মেহেনুর। আচ্ছা তোমরা সবাই সি বলেছ, 4 নম্বরে গ হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আনসারটা আমি নিলাম। এখন দেখা যাক, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ অল। 5 নাম্বারটা দেখো, কত সালে বাংলাদেশ বিদ্যালয় সমাজকর্ম কার্যক্রম বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায় কত সালে? 5 নাম্বারটা। সাফরিনা মেহনুর, আনসার করো 5 নাম্বারটা, কি হবে 5 নাম্বারে? জান্নাতুল ফেরদৌসি, আহারে কেন? 5 নাম্বারটা আনসার করো। পিয়াস ইসলাম, তুমি একটু বেশি কথা বলো, মানে কমেন্ট নিয়ে পড়ে আছো দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত। তুমি একটা আনসার করো তো দেখি 5 নাম্বারে। আফিয়া ফারজানা, নাম না বলে অনেক কিছু হয়। যখন আমি অনলাইনে ক্লাস করতাম না, তখন আমি কমেন্ট করতাম যে স্যার আমার নামটা যেন একটু বলে, কিন্তু আফসোস আমার নাম কখনো বলেনি। আচ্ছা সিয়াম আহমেদ, নামটা বলেছি। 5-এ কত হবে বলো? 5-এ ক, একজনে লিখেছ। 5-এ ক, কত সালে বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম কার্যক্রম বন্ধ হয়ে যায়? ক কিভাবে হয় আমাকে বলো। যারা বলেছ ক, তারা বলো কিভাবে হয়। নুসরাত ইসলাম ফাতিহা, নুসরাত ইসলাম ফাতিহা বলেছে গ। ঠিক আছে, এবার আমরা দেখি আনসার। দেখো এটা হবে গ, 1984 সালে। এটা কি হয়? 5-এ ক হবে না? 5-এ কেন ক হবে? ম্যাডাম আমার এই সাবজেক্ট নাই। তুমি এই জন্য তো অন্যদেরকে ডিস্টার্ব করতেছো, তোমার এই ক্লাসে থাকার অধিকার নাই, তুমি চলে যাও। তুমি কেন অন্যকে ডিস্টার্ব করো বলো তো? তুমি ক্লাস করো, তুমি কমেন্ট করো, ভালো কমেন্ট করো, তুমি অন্যের কমেন্টে রিপ্লাই কেন করো? আচ্ছা তাহলে 6 নম্বরে কি হবে? শিল্প সমাজকর্মীরা কিভাবে কাজের ক্ষেত্র নির্বাচনে সহায়তা করে থাকে? শ্রমিকের বয়স অনুসারে, শ্রমিকের আগ্রহ দেখে, লিঙ্গভেদে, শ্রমিকের দক্ষতা অনুসারে। আমি এটা ভালো করে পড়িয়েছি, এটা ভুল করবে না। আচ্ছা ভুইয়ান নুহাত, হ্যাপি, তোমার নামটা আমি বলেছি, নুহাত। আচ্ছা 6 নাম্বারে দেখো তো, 6 একদম লাস্টেরটা। আচ্ছা মার্লিনা সাবা, তুমি বলেছ 6 গ লাস্টেটা। হ্যাঁ তোমার আনসার সঠিক হয়েছে। তোমরা যারাই 6 গ বলেছ সবারটাই হয়েছে, উত্তর মিলিয়ে নাও। এখন 7 নাম্বারটা দেখো, শিল্প সমাজকর্মী কারা কারা শোষণ যাতে না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে?
সুমাইয়া শিমু আনসার করো তো দেখি 7 নাম্বারটা। সাত নাম্বারটা একটু আনসার করো দ্রুত, সাথে ক। রাহুল বলেছ সাথে ক, সাথে খ। তৌহিদুল ইসলাম সাথে খ হয় কিভাবে? হ্যাঁ, কি বলে রাহুল, সাথে ক হয় কিভাবে বলো? শিল্প সমাজকর্মী, কারা শোষণ যাতে না হয়, হ্যাঁ, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। কারা শোষণ হবে না সেই ব্যাপারে, কারা শোষণ হবে না। শোষণকে কাকে করে? শ্রমিক মালিককে শোষণ করে নাকি মালিক শ্রমিককে শোষণ করে? বলো 7 নাম্বারেরটা। শ্রমিককে শোষণ করে না, তাহলে শ্রমিকের শোষণ যাতে না হয় সে ব্যাপারেই করে না। একটু প্রশ্নটা বুঝে আনসার দিবা। সাথে ক যারা লিখেছ তাদেরটা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 8 নাম্বারে চলে গেলাম। দেখো, শিল্প সমাজকর্মী কাদের জন্য অবসরকালীন সময়ে ভাতার সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করে থাকে? এই অধ্যায়গুলো অনেক সহজ প্লাস ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ সিকিউ অনেক থাকবে, তোমরা একটু মনোযোগী হও। আচ্ছা, 8 নাম্বারটা একটু বলো তো। 8 নাম্বারে কি হবে? মান্নান হোসেন বলেছ ক, পূজা দাস ক, রাহুল ক। আমি যা বলবো তাই সাজেশন, আমি যা পড়াবো তাই সাজেশন। তোমাকে আমার ক্লাস করতে হবে, আমার স্লাইডগুলো দেখতে হবে। আচ্ছা, যারা 8-এ ক বলেছো তাদেরটা রাইট। দেখো, এবার 9 নাম্বার আমরা চলে যাই। আমাদের দেশে কত বছর থেকে প্রবীণ বয়সের শুরু বিবেচনা করা হয় আমাদের দেশে? 9 নাম্বারটা বলো। ইসরাত জাহান, স্বর্ণা মজুমদার, ঐশী, শান্তা, সারা, ইমা, আয়শা, তোমরা সবাই এবার 9 নাম্বারটা বলো। রমণী, শ্রমিকদের জন্য। 9 নাম্বারটা বলো, 9 নাম্বারটা। মাদিয়া কামাল, তোমারটা হয়েছে। 9-এ ক। আমাদের দেশে কত বছর বয়সে প্রবীণ শুরু হয়? হানিয়া। আচ্ছা, 9-এ 1 নাম্বার যারা বলেছ ক নাম্বারটা তাদেরটা সঠিক। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো বলে আনসারগুলো করতে পেরেছো। দক্ষিণ আমেরিকায় কত বছর বয়সে বৃদ্ধ বয়সের শুরু বিবেচনা করা হয়? দক্ষিণ আমেরিকারটা বলো। ইতি সাহা 60 বছর, সারা রহমান 9-এর ক, সিয়াম আহমেদ ক, নিপা আক্তার ক। হ্যাঁ, হয়েছে। এবার তোমরা 10 নাম্বারটা বলো একটু। মীরা, হ্যাঁ 9 ক। আলো ক। মান্নান হোসেন 10-এ গ। মান্নান 8 ঘন্টার রেগুলার পড়াশোনা হচ্ছে তো? আচ্ছা, তৌহিদুল ইসলাম, তুমি 10 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা করো। তৌহিদুল ইসলাম 10-এ 65। আচ্ছা, দক্ষিণ আমেরিকায় কত? 65। গুড। ইভা ইসলাম 9 ক। হ্যাঁ, হয়েছে। ইনশাল্লাহ বললে তো হবে না, পড়তে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে না। 10-এ দেখি আমরা, 10-এ 65 বছর। 10-এ গ যারা 10-এ গ বলেছো তাদের সবগুলো হয়েছে। জান্নাত তারা কতগুলো কমেন্ট করলেন? আচ্ছা জান্নাত তারা, তুমি 10 নম্বর প্রশ্নের আনসারটা বলো তো দেখি। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের কোনো সমস্যা নাই, আমি যথেষ্ট বুঝিয়েছি। তারপরও সমস্যা থাকলে আমি তো বলেছিলাম যে বলতে, তোমরা যেহেতু বলনি তাহলে তার মানে। দিদার হোসেন, তুমি কি ক্লাসটা করেছো দিদার? ঐশী, তোমারটা হয়েছে। সারা, ইভা, রাহুল,
আচ্ছা, সবগুলো বলতে পেরেছো, আলহামদুলিল্লাহ। এখন আমি তোমাদের থেকে বিদায় নেব, কারণ আমার ক্লাস শেষ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ একদম শেষ অবধি ক্লাসে থাকার জন্য। তোমরা রেগুলার পড়াশোনা করো। আমাদের টার্গেট যেহেতু A+, সমাজকর্ম A+ থাকবে ইনশাল্লাহ। তোমরা স্লাইডগুলো ফলো করো, আমি কি বলি সেই সাজেশনগুলো ফলো করো, ইনশাল্লাহ তোমাদের A+ কেউ আটকাতে পারবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, রেগুলার 8 ঘন্টা পড়াশোনা করো। আর হ্যাঁ, ঠিক মতো খাবার খাবা, অসুস্থ হওয়া যাবে না। অসুস্থ হয়ে গেলে একদম 8 ঘন্টা পড়াশোনা আর হবে না। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে।